স্বাগত বিজনেস টাইমসের সঙ্গে আছি আমি রিয়াজ হাসান। দর্শক, দেশে ঘড়ির প্রচলন শুরু হয় সেই ব্রিটিশ পিরিয়ড থেকে, অর্থাৎ প্রায় 250 বছর হতে চলো দেশের ঘড়ির প্রচলন হয়েছে, তারপরেও দেশে কোনো ঘড়ির শিল্প গড়ে ওঠেনি। এবং আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত এটির চাহিদা কিন্তু এখনো বাড়ছে, তারপরেও দেশে কেন ঘড়ি শিল্প গড়ে ওঠেনি এটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের বিষয় নির্ধারণ করেছি সম্ভাবনা সত্ত্বেও কেন ঘড়ি শিল্পের বিকাশ হয়নি। এই নিয়ে আজকে আমাদের সাথে আলোচনার জন্য আছেন বাংলাদেশ ওয়াচ ইম্পোর্টার্স অ্যাসেম্বলস এবং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাউসারুজ্জামান, এবং আমাদের সাথে আছেন ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্সের মহাসচিব জয়নাল আবেদিন। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা যতটুকু জানি যে এটা আসলে বাংলাদেশে ঘড়ি, এবং ছোটবেলায় দেখতাম যে একটা ঘড়ি যখন হাতে আসে খুবই আনন্দ লাগতো, এবং এখনো হয়তো ক্রমাগত ভাবে এটার কিছুটা কমেছিল, মাঝখানে আবার এর চাহিদা বাড়ছে। আমরা দেখেছিলাম মোবাইল বা অন্য কিছুতে নির্ভর হয়ে যাচ্ছিল, কিন্তু ঘড়ির এত চাহিদা থাকা সত্ত্বেও কেন বাংলাদেশে কোনো ঘড়ি শিল্প গড়ে ওঠেনি? এটা আসলে এই যে ব্রিটিশ পিরিয়ড থেকেই তো আমাদের এই ঘড়ি শিল্পটা হয়েছে। একটু প্রথমে আপনার কাছে আসতে জয়নাল আবেদিন, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। ঘড়ি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের একটা অনুষঙ্গ। ঘড়ি না হলে আমি সময় দেখতে পারছি না, সময় দেখে স্কুলে যাওয়া, সময় মতো অফিসে যাওয়া, সো আমাদের প্রাত্যহিক জীবনের একটা অন্যতম উপকরণ ঘড়ি। কিন্তু মাঝখানে যখন মোবাইলের আবির্ভাব হয়, মোবাইল ফোনে সময় দেখা যায়, যার জন্য ঘড়ি ইন্ডাস্ট্রি একটু স্তীমিত ভাব ছিল। কিন্তু ঘড়ি তার আবারও পুনরায় তার নিজস্ব পজিশনে ফিরে এসেছে। এখন কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করেন, তাহলে ঘড়ি শিল্পটা প্রায় 300 বছরের একটা শিল্প আপনি উল্লেখ করেছেন। 300 বছরের হলেও আমরা সবসময় বিভিন্ন দেশ থেকে আমদানি নির্ভর করি, যেমন জাপান থেকে আমদানি করা, চায়না থেকে আমদানি করা, ভারত থেকে আমদানি করা, সুইজারল্যান্ড থেকে আমদানি করা, এইরকম আমদানি নির্ভর গড়িতেই মূলত আমরা সীমাবদ্ধ ছিলাম। মাঝখানে আমাদের পাটুয়াটুলি ভিত্তিক পুরান ঢাকার একটা এরিয়া আপনি জানেন, যেখানে ঘড়ি শিল্পের মোটামুটি ইম্পোর্টার যারা আছেন। কত সাল থেকে পুরান ঢাকার ঘড়ি শিল্প? পুরান ঢাকার ঘড়ি শিল্পটাও বেশ শতবর্ষী একটা শিল্প, কিন্তু ওনারা মূলত আমদানি নির্ভর। ঘড়িটা প্রথম পাটুয়াটুলিতে ছিল, তারপরে কিছু আধুনিক ব্র্যান্ডেড কমার্শিয়াল হাউস তার সাথে জড়িত হয়, যারা মূলত ইউরোপিয়ান ঘড়িগুলো বাংলাদেশে নিয়ে আসে, মূল কপিগুলো। আপনি জানেন ঘড়ি কিন্তু 500 টাকায় পাওয়া যায়, আবার 5 লাখ টাকাও একটা ঘড়ির বাজার মূল্য আছে, বা আরো বেশি মূল্যের আছে। সো এই ঘড়িটা মূলত আমাদের দেশে উৎপাদনমুখী না হওয়ার মূল কারণ নলেজ গ্যাপটা। একটু আপনার কাছে আসবো, একটু আপনার কাছে আসতে চাই জনাব কাউসারুজ্জামান, যে আমরা তো এই যে দেখি যে দেশে গাড়ির শিল্প হতে যাচ্ছে, দেশে মোবাইল শিল্প হতে যাচ্ছে, এবং মোবাইল শিল্পের বেশ কিছু আমরা স্যামসং সহ নানা ধরনের মোবাইল আমরা বেশ ভালো করেছি। মানে ইভেন ওয়ালটনের মতো একটা জায়ান্ট ইলেকট্রনিক্স কোম্পানি আছে, এরা ফ্রিজ নানা ধরনের এসি পর্যন্ত বানাচ্ছে। কেন এই ঘড়ির একটা সময় তো বিশাল বাজার ছিল, এবং এখানে কোনো রকেট সায়েন্স নাই, সবাই এই সায়েন্সটা হয়তো বোঝে। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের ঘড়ি শিল্পটা কেন বিকাশ হলো না? ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে আমি দেশ টিভির দর্শক শ্রোতা এবং বাংলাদেশে ঘড়ির ব্যবসার সাথে জড়িত সকল ব্যবসায়ী ভাইদের সবার প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। আমি দীর্ঘ আমার শিক্ষা জীবনের পর থেকে আমি ঘড়ির ব্যবসার সাথে জড়িত আছি, এবং বাংলাদেশ ঘড়ি বর্তমানে আমদানি নির্ভর, শুধু এই কারণে যে এদেশে ঘড়ি শিল্পের বিকাশটা হয় না শুধু সরকারি নীতিমালার অভাবে। অর্থাৎ এখানে যে পরিমাণ আমাদের যে বাজার আছে, এটা বিশেষ করে পুরান ঢাকাতে আমদানি কারকরাই এই বাজারকে নিয়ন্ত্রণ করে। তো এদেশে 80-র দশকে দেওয়াল ঘড়ি শিল্পটা বেশ বিকাশমান ছিল, কিন্তু এই মুক্তবাজার অর্থনীতির কারণে ট্যাক্স কোনো ব্যারিয়ার না থাকাতে এই দেশীয় শিল্পটা আমাদের দেশে মার খেয়ে যায়। তো এটাকে যদি আমরা একটা সরকার যদি একটা বাণিজ্য নীতিমালা করে, আমি খুবই আশাবাদী আগামী নির্বাচনের পর যে দলীয় সরকার যদি আসে, আমি অত্যন্ত প্রত্যাশা করি যে আপনি বলছেন যে একটা নীতিমালা তৈরি করতে হবে, করলে আমাদের দেশে এই শিল্পের বিকাশ আবার হবে। এবং বর্তমানে বাংলাদেশের অনেক তরুণ প্রজন্ম আমাদের এই ঘড়ি শিল্পের প্রায় 70% ইয়াং জেনারেশন ব্যবসার সাথে জড়িত, এবং তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে আইডিয়া,
তারা বিভিন্ন দেশ থেকে যে ধরনের ঘড়ি আমদানি করে, এবং আমাদের দেশের ইয়াং স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা প্রত্যেকে এখন ঘড়িকে ওই মোবাইল যে ঘড়িকে ব্যবসাকে প্রতিহত করে, এই ধরনের ইটার থেকে তারা ওভারকাম জি করে ফেলছে অলরেডি তারা। এবং আমি মনে করি যে অনেক ঘড়ির এখন বাজারে বাংলাদেশে অনেক ঘড়ি চলে, এবং এই তরুণ প্রজন্ম এই শিল্পকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। জি কিন্তু আমরা তো আসলে এখন আমরা ওই যে কাঁটার ঘড়িটা থেকে এখন আমরা এমন ঘড়িতে চলে আসছি যে অ্যাপেল ওয়াচের মতো ঘড়ি, যেখানে আমরা স্মার্ট ওয়াচের মতো ঘড়ি, যেখানে আমরা সবকিছু দেখতে পাচ্ছি। এই যে এটার যেই এভলিউশনটা হলো, এর যে ধারাবাহিকভাবে পরিবর্তনটা হলো, সেই মার্কেটের সাথে কি আমরা অ্যাডজাস্ট করতে পারবো? আমাদেরকে ওই শিল্প বা ওই নলেজটা আমাদের এখনো তৈরি হয়েছে? আমি আশাবাদী ইনশাল্লাহ বাংলাদেশের ঘড়ির ব্যবসার সাথে যে প্রজন্মটা এখন জড়িত আছে তারা অত্যন্ত ইনোভেটিভ চিন্তার অধিকারী, এবং অ্যাপেলের যে ঘড়ি এখন যেহেতু আমদানি হয়, এবং তারা এইটাকে একটা সুলভ মূল্যে মানুষকে যে তারা অ্যাপেল পরার যে একটা টেস্ট দিতে পারতেছে, সেই জিনিসটা কিন্তু তাদেরই কারণে পারতেছে। এবং অনেকে এই দেশেও না, সে তো আমদানি নির্ভরতার কথা আপনি বলছেন, কিন্তু আমি বলি শিল্পটা 300 বছরে, এটা তো ধরেন যে আমরা তো ঘড়ির অনেক সময় ঘড়িটা খুলেও দেখেছি ঘড়ির ভিতরে কি কি আছে, মানে 300 বছরেও কেন আমরা এটা ধরেন যে নীতিগত সুবিধার কথা বলছেন, তারপরও তো কিছু কিছু ভাবে আমাদের দেশে অনেক কিছু হয়েছে, ঘড়িটাতে কেন আমরা খুব বেশি বেশি কিছু করতে পারলাম না? এখনো আমরা চায়না নির্ভর অবস্থায় আছি, আমরা সবচেয়ে বেশি চায়না থেকেই সবকিছু আসে। এবং অ্যাসেম্বলটা কি রকম হচ্ছে বাংলাদেশে? আমাদের দেশে মোটামুটি অ্যাসেম্বলিং হচ্ছে, আলহামদুলিল্লাহ ভালোই অ্যাসেম্বলিং হয়। এই যে বাংলাদেশে সিটিসান অ্যাসেম্বলিং করে, এছাড়াও আরও 50 থেকে 100-র উপরে আছে অ্যাসেম্বলিং যারা নিজেরা করে, এবং হাতগড়ি সান স্টার, আপনার মির্জা ওয়াচ, তারা এরকম অ্যাসেম্বলিং করে। এছাড়াও আরও অনেক শিল্প অ্যাসেম্বলিং আছে। অ্যাসেম্বলিং ম্যানুফ্যাকচারিং একটা ধাপ, এরপরে এদেশে ম্যানুফ্যাকচারিং শিল্প গড়ে উঠবে। মূলত যখন দেশের একটা স্থিতিশীল অবস্থা বর্তমানে হতে, ব্যবসা বাণিজ্য বৈশ্বিক কারণে এখন ব্যবসা একটা মন্দা ভাব চলছে, এই মন্দা যদি কাটিয়ে উঠবে আমরা আশাবাদী, এই মন্দার পরে এই শিল্পের বিকাশ অবশ্যই হবে, এবং আমরা আশাবাদী এই ব্যবসা অত্যন্ত। এবং আমরা যদি আমি ইউরোপে সুইজারল্যান্ডে এই ঘড়ি শিল্পের ঘড়ি ব্যবসায়ী সমিতি সুইজারল্যান্ডের জেনেভা ওয়াচ থেকে আমরা ওখানে একটা বড় ধরনের আপনার কনভেনশন হয়েছিল, ওখানে আমি ওখানে ইনভাইটেড হিসেবে ওখানে জয়েন করেছি, এবং ওখানে আমরা বিভিন্ন ওদের ইন্ডাস্ট্রি ভিজিট করছি। ওখানে এই ইউরোপে তারা ঘড়িকে মনে করে, সুইজারল্যান্ডে মনে করে যে ইন্ডাস্ট্রি, এরা বলে হরোলজিক্যাল ইন্ডাস্ট্রি। ওখানে তারা বিভিন্ন বিশ্বের ট্রেন্ড কি চলছে তার উপরে তারা গবেষণা করে, এবং তারা ডিজাইনকে ডেভেলপ করে সারা ওয়ার্ল্ডে আপনার এই ঘড়ির তারা বাজারজাত করে সুইজারল্যান্ড। এবং সুইজারল্যান্ডের ইকোনমিকের 65% রেভিনিউ আসে শুধু এই ঘড়ি থেকে, আর 30% আসে ব্যাংকিং থেকে, আর 5% আদার্স থেকে। তো এত বড় বিকাশ যদি সুইজারল্যান্ড করতে পারে, আমরা কেন পারবো না? আমাদের যে লেবার চিপ, ইনভেস্টমেন্ট চিপ, এবং আমাদের যদি সব ধরনের ফ্যাসিলিটিস থাকে, এবং আমাদের দেশে যদি আমলাতান্ত্রিক জটিলতা না থাকে, ব্যবসাকে যদি স্মুথ গতিতে চলতে দেয় দেশে, আমি মনে করি এই শিল্পের বিকাশ করবে। এবং আমি ইন্ডিয়ার গুজরাটের আমরা এই ইন্ডিয়া ভিজিট করছি, চায়না ভিজিট করছি, দক্ষিণ কোরিয়া, জাপান, এগুলি দেশ আমি ঘড়ির শিল্প দেখার জন্য এগুলি দেশে আমি আমন্ত্রিতভাবে ওখানে গেছি, এবং তারা আমাকে বলছে যে আমাদের দেশে তারা ইনভেস্ট করতে রাজি আছে, যদি আমরা একটা নীতিগত পলিসির মাধ্যমে এই দেশে ফরেন ইনভেস্ট আনতে পারি। আবার আপনি নীতিগত সুবিধার কথা বলছেন, আমরা আসবো আপনার কাছে। হ্যাঁ, আমি মনে করি যে আগামী সরকার আমাদের এই ফ্যাসিলিটিস দিবে, এবং আমরা এই শিল্পকে বহুদূর এগিয়ে নিয়ে যাব। জি, একটু আপনার কাছে আসতে চাই যে আপনি তো মার্কেট নিয়ে এক ধরনের গবেষণাও করেন, আসলে আমাদের এই রিসেন্ট মার্কেটের ট্রেন্ডটা কি রকম অবস্থায় আছে? যে আমি যেখানে শেষ করেছিলাম জাস্ট ওই জায়গা থেকে যদি শুরু করি, আমাদের দেশে ঘড়ি মূলত বিকাশ হচ্ছে না ল্যাক অফ নলেজ,
আমাদের জ্ঞান নাই যে গড়িতে কী কী পার্টস লাগে, ওই পার্টসগুলো কীভাবে তৈরি করতে হয়, তারপরে তৈরি করতে হয়। আমরা কিন্তু গার্মেন্টসও একদিনই শিখে যাই নাই। সেই রিয়াজ গার্মেন্টস, দেশ গার্মেন্টস 1981 সালে বাংলাদেশ থেকে কিছু ওয়ার্কার কোরিয়াতে পাঠায়া, তৃতীয় পর্যায়ে শ্রীলঙ্কায় পাঠায়া তাদের ট্রেন আপ করে এসে গার্মেন্টস শিল্প আজকে আমরা গ্লোবালি মার্কেট লিডার। ঠিক আমাদের এই ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যদি গড়ি শিল্পের কিছু ওয়ার্কার আপনার জাপানে পাঠাইতে পারে, চায়নাতে পাঠাইতে পারে, ইভেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে পাঠায়ও তাদেরকে এই প্রযুক্তিটা শিখে আনা, এটা একটা বিষয়। আর উনি যেটা আলোচনা করছিলেন কাউসার ভাই, যে হরোলজিক্যাল ইনস্টিটিউট, হরোলজিক্যাল স্কুল প্রতিষ্ঠা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি গড়ি ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভে চিন্তা করেন। কারণ গড়ির উপরে স্টাডি করার জন্যই এটা ইঞ্জিনিয়ারিং একটা ব্রাঞ্চ, হরোলজিক্যাল ইনস্টিটিউট। সো এটা আমাদের দেশে এখনো গড়ে ওঠে নাই, এটা স্থাপন করা যেতে পারে। আর মার্কেট ট্রেন্ডটা যদি বলেন বর্তমানে, আচ্ছা, আপনি বলছিলেন যে ট্রেনিং এর বিষয়টা, বিশেষ করে আমাদের এই ট্রেনিং এর অভাব রয়েছে এবং শুরু থেকে এই ধরনের কোনো করে ওঠেনি। আমরা একটু এই প্রসঙ্গে একটু আলোচনা করবো, একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, আপনারা দুজন একটু থাকুন। জি দর্শক, চলছে বিজনেস টাইমস। আমরা আলোচনা করছিলাম সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন বাংলাদেশে ঘড়ি শিল্প গড়ে ওঠেনি, এই বিষয়ে আরো আলোচনা করবো। একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, সঙ্গেই থাকুন। আরেকবার স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসের সঙ্গে আছি আমি রিয়াজ সাজান। আমরা আলোচনা করছিলাম যে সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন বাংলাদেশে ঘড়ির শিল্পের বিকাশ হয়নি, এবং এই আলোচনায় আজকে আমাদের সাথে আছেন এম কাসরুজ্জামান, সাধারণ সম্পাদক বাংলাদেশ ওয়াচ ইম্পোর্টার্স অ্যাসেম্বল অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, এবং আমাদের সাথে আছেন জয়নাল আবেদিন, মহাসচিব ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আপনার দুজনকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে যে আলোচনায় ছিলাম সেটা ছিল যে আমরা তো দেখছি যে ধারাবাহিকভাবে ঘড়ির মানুষ পড়ছে কম, কারণ মোবাইলে যখন মানুষ টাইম দেখতে পাচ্ছে সেক্ষেত্রে আমরা এটার চাহিদাটাও কমতে দেখছি, যে সবাই আসলে যে নেসেসিটি হিসেবে আগে ঘড়ি ব্যবহার করা হতো সেটি করছে না। সেক্ষেত্রে আসলে মানে এখনকার আমাদের বাজারটা কেমন, এই ঘড়ির বাজারটা কেমন দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। বিষয়টা মাঝখানে ঘড়ির বাজারটা একটু হ্রাস পেয়েছিল, এটা সত্যি। কিন্তু এখন ঘড়ি সময় দেখার যন্ত্র চাইতে একটা ফ্যাশন আইটেম হিসেবে আবার পুনর্দখল আসছে। আমরা যদি একটু গ্লোবাল মার্কেট সাইজটা দেখি, তাহলে বিশ্বব্যাপী 2024 সালে ঘড়ির মার্কেট ছিল $103 বিলিয়ন, $103 বিলিয়ন। বাংলাদেশের টোটাল ইকোনমিক সাইজ 450 বিলিয়ন, তার মধ্যে ঘড়ি গ্লোবালি $103 বিলিয়ন। ইটস ইম্পর্টেন্ট। আরও বিষয় হচ্ছে এটা প্রায় ডাবল ডিজিটে গ্রোথ হচ্ছে। প্রজেক্ট করা হচ্ছে যে 2033 সালে গ্লোবালি ঘড়ির মার্কেট হবে $158 বিলিয়ন। সো এটা কিন্তু ডাবল ডিজিট গ্রোথ হচ্ছে। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আপনি চিন্তা করেন, যেহেতু আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নাই, তাই ওই আমাদের এক্সচেকারে এটার মূলত নেগেটিভ, কারণ আমরা ইম্পোর্ট করে তারপরে বিক্রি করি। তারপরেও কিন্তু মার্কেট সাইজ বাড়তেছে। গত এক বছরে আমি একটা পত্রিকার সোর্স থেকে জানতে পেরেছি প্রায় 300 কোটি টাকার ঘড়ি ইম্পোর্ট হয়েছে বাংলাদেশে। হ্যাঁ, আর ঘড়ির ট্রেন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যেটা আগে কাটার ঘড়ি মানে ম্যানুয়াল ঘড়ি যে ছিল, ওইটার থেকে এখন স্মার্ট ওয়াচে উন্নীত হচ্ছে। স্মার্ট ওয়াচে শুধু সময় দেওয়ার সাথে সাথে সে আপনার ব্লাড প্রেশার বলে দিতে পারতেছে, সে আপনার পালস বলে দিতে পারতেছে, সে আপনার মোবাইলে ফোন আসছে কিনা বা SMS আসছে কিনা এটা বলে দেওয়ার চেষ্টা করতেছে। সো এই যে স্মার্ট ওয়াচটা কিন্তু ঘড়ির পাশাপাশি আরো কয়েকটা সুবিধা আপনাকে অফার করছে। সো এটা কিন্তু এখন একটা লাইফস্টাইলের মধ্যে চলে আসছে। সো ঘড়ির ইন্ডাস্ট্রি আরো গ্রোথ করবে আগামীতে, এবং ঘড়ি ইন্ডাস্ট্রি যখন গ্রো করবে তখন কিন্তু শুধু ঘড়ি ইন্ডাস্ট্রি না, এটার পাশাপাশি এটার যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলো আছে, ধরেন ঘড়ির কি লাগে, একটা লেদারের চেন হতে পারে, তাহলে এটার সাথে লেদার ইন্ডাস্ট্রি জড়িত। ঘড়ির একটা যন্ত্রাংশের বিষয় আছে, এটার সাথে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি জড়িত। ঘড়ির সাথে লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি জড়িত। ঘড়ির একটা গ্লাস লাগবে, ওই গ্লাসটা কিন্তু গ্লাস ইন্ডাস্ট্রি থেকে আসছে। সো আপনি যদি এক ঘড়ি ইন্ডাস্ট্রিকে প্রমোট করেন, তাহলে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আরো 4টা ইন্ডাস্ট্রি কিন্তু অটো প্রমোটেড হচ্ছে। তো যার জন্য এই লাইফস্টাইল পাশাপাশি মানুষের রুচিবোধের পরিবর্তন, আমাদের স্বাস্থ্য সচেতনতা, যে আমার ব্লাড প্রেশার এখন কত, আমার পাঁচটা ঠিক আছে কিনা, এই রকম ইনফরমেশন যখন ঘড়িতে ডিসপ্লে হয় তখন বুঝতে হবে যে আগামীতে ঘড়ির আরো ব্যাপক প্রচলন। মানে এইটার যে ট্রেন্ডটা আমরা দেখেছিলাম যে একটু ডাউন ট্রেন্ডে চলে আসছিল, সেটা আবার আপ ট্রেন্ডে চলে আসছে। জি, আবার একটু আপনার কাছে আসছে যে কাসরুজ্জামান, যে আমরা শুনছিলাম যে একটা বিশাল মার্কেটের কথা বলা হচ্ছে গ্লোবাল, এবং বাংলাদেশেও 300 কোটি টাকার বাজার কিন্তু কম না যদি বছরে হয়। সেক্ষেত্রে বড় যারা ইনভেস্টর, যারা ইলেকট্রিক ওয়ালটনের মতো ইলেকট্রনিক কোম্পানি এবং এই ধরনের বড় বড় কোম্পানি বাংলাদেশে যারা আছে, আপনারা যারা ব্যবসায়ী তাদের সাথে একটা কোলাবোরেশন করে কিছু করতে পারেন কিনা, বা এখানে কি সুযোগ আছে কিনা? এই যে বাংলাদেশে যারা আপনার বড় বিজনেস জায়ান্ট আছে, ওয়ালটনের মতো যারা আছে,
তারা যদি এই শিল্পের দিকে আসে, আমি আশা করি ইনশাল্লাহ এই শিল্প এগিয়ে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতির একটা ভূমিকা থাকতে হবে। আমাদের মধ্যে এই সমস্ত ইনভেস্টকে নেগোসিয়েশন করার মতো নেতৃত্বের দরকার আছে, যারা এই সমস্ত কোম্পানির সাথে কথা বলে এখানে ইনভেস্ট আনবে। এবং আমাদের সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশে যে অ্যাসেম্বলিং সেক্টরটা কাজ হচ্ছে, সেখানে অ্যাসেম্বলিং যে কারখানাগুলো আছে সেখানেও কিন্তু সঠিক পরিবেশ নেই। এটা বিদেশে একটা ইন্ডাস্ট্রির মধ্যে আপনার তাদের যে একটা এনভায়রনমেন্ট আছে, সেখানে আপনাকে কোনো নয়েজ থাকতে পারবে না, সেখানে প্রোটেকশন থাকতে, কোনো ধুলাবালি কোনো কিছু থাকতে পারবে না। এই ধরনের পরিবেশে বাংলাদেশে নাই। এবং তাদের দক্ষ ট্রেন্ড ম্যান পাওয়ার আছে, যে কারখানার মধ্যে কাজ হয় সেখানে একটা তাদের ড্রেস আলাদা, তাদের সব কিছু আলাদা। এবং কাউকে ওখানে ভিজিট করতে হইলে তাকে ওই ধরনের নিয়ে যেতে হয়। আমাদের ওই ফ্যাসিলিটিস নেই। দেখা গেছে যে একটা পুরান ঢাকার পাটুয়াটলির মতো জায়গায় একটা ছোট্ট রুমের মধ্যেই গরমের মধ্যে ফ্যান চলছে, রাশ হচ্ছে। ওই যখন ওই ঘড়িটা এখানে অ্যাসেম্বলিং হয়, সেখানে ঘড়ির ডায়ালের মধ্যে ডাস্ট চলে যাচ্ছে। এই ধরনের সমস্যার জন্য মার্কেটটা বিকশিত হয় না। এই কারণে আমাদেরকে ইনপুট ঘড়ি করে আনতে হয়। তো আমরা যদি এইগুলি পরিবেশকে উন্নতি করতে পারি, তাইলে বড় বড় ইনভেস্টররা আসবে, বাইরের ইনভেস্টর আসবে। যেমন বাংলাদেশে গার্মেন্টস এখানে এখানে ম্যানুফ্যাকচারিং হয়ে বিদেশে চলে যায়। আমরাও এটা ব্যাক টু ব্যাক এলসির মতো আমরা এখানে ইন্ডাস্ট্রি করলাম, ফরেনারদের ঘড়ি, বিদেশিদের ঘড়ি এখান থেকে অ্যাসেম্বলিং করে ব্যাক টু ব্যাক দিলাম। আমাদের এটার জন্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি এখানে দাঁড়াবে। এই জন্য আমরা ফরেন কারেন্সি পাবো। গার্মেন্টসের মতো আমরাও আশা করি যে যদি এগুলি ফ্যাসিলিটিস নিশ্চিত হয় এবং একটা দক্ষ নেতৃত্ব যদি আমাদের ঘড়ি শিল্পের মধ্যে আসে, এবং যে তরুণ প্রজন্ম 70% এখন ঘড়ির শিল্পের, যারা ঘড়ির ব্যবসার সাথে 70% ইয়াং জেনারেশন, তাদের অত্যন্ত ভালো চিন্তা ভাবনা আছে এবং তারা এই ধরনের শিল্প কারখানা গড়তে আগ্রহী হবে। ইনভেস্টর যদি আসে এদেশে প্রচুর সম্ভাবনা আমি আশা করি। আপনি বলছিলেন যে যখন আপনি সুইজারল্যান্ড সহ এই ধরনের দেশগুলোতে ঘুরেছেন, তখন তারাও এই দেশে আসতে চেয়েছে। আপনি বলছেন যে এখানে তাদেরকে আনতে হলে নীতিগত সুবিধা লাগবে। একটু আপনার কাছে আসতে চাই, আপনি বিরতির আগে বলছিলেন যে শিক্ষার কথা। আসলে এই ক্ষেত্রে যে প্রশিক্ষণের কোনো ব্যবস্থা ছিল না বা এখন পর্যন্ত কোথাও নাই। কেন বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আলাপ করে, কারণ এটা তো একটা ইন্ডাস্ট্রি। আমরা দেখি যে ছোট ছোট শিল্পের উপর প্রশিক্ষণ হয়, এসএমই শিল্পের উপর প্রশিক্ষণ হয়। কেন ঘড়ি তো বৃহৎ বাজার, কেন এটার উপর কোনো প্রশিক্ষণের ব্যবস্থা এখন পর্যন্ত বাংলাদেশের সরকার করেনি? বিষয়টা হচ্ছে কি, আমাদের দেশে শুধু ঘড়ি শিল্প একা এরকম না, ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ যেটা হওয়ার কথা ছিল, যে আমার ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে, আমার একাডেমি ওই রিলেভেন্ট দক্ষতা প্রোভাইড করবে, এটা কিন্তু বাংলাদেশে এখনও গড়ে ওঠে নাই, দুঃখজনক। কিন্তু গত কয়েক বছরে আমরা কিছু ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছি, এখন টেলিকমিউনিকেশন নতুন সাবজেক্ট এদেশে চালু হয়েছে, এরোনটিক্স ইঞ্জিনিয়ারিং নতুন সাবজেক্ট চালু হয়েছে। সো এই শিল্পে মানুষ প্রয়োজন, দক্ষতা প্রয়োজন, এজন্য কিন্তু চালু হয়েছে। তো নিশ্চয়ই আগামীতে ঘড়ি শিল্পের জন্য হরোলজিক্যাল ইনস্টিটিউট এদেশে হবে, যেই হরোলজিক্যাল ইনস্টিটিউট থেকে ঘড়ির শুধু আলাদা ইনস্টিটিউট না, ভার্সিটির মধ্যে তো একটা ডিপার্টমেন্ট একটা ডিপার্টমেন্ট হতে পারে, যে হরোলজিক্যাল ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টে ঘড়ি কিন্তু শুধু যন্ত্রাংশের বিষয় না, ঘড়ির মধ্যে আপনার ফ্যাশন, একটা মানুষের মানে রুচিবোধের যেই বিকাশ, একটা ঘড়ির ডিজাইন, একটা ঘড়ির সাইজ, একটা ঘড়ির শেপ, অনেক কিছু জড়িত। তো সুতরাং এটা একটা পূর্ণাঙ্গ ইনস্টিটিউট অথবা একটা ডিপার্টমেন্ট না হলে তাইলে ওই শিল্পের জন্য হচ্ছে না। নিশ্চয়ই আজকে পর্যন্ত নেয় নাই। একজন ভদ্রলোক জাপানে থাকতেন, আমি এই জাস্ট কেস স্টাডি পড়ছিলাম। জাপানে উনি বাংলাদেশে এসে বাংলাদেশ ওয়াচ অ্যাসেম্বলার্স একটা কোম্পানি করেছে, ওয়াচ ম্যানুফ্যাকচারিং। এই যে BWM একটা নতুন বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে মার্কেটে নিয়ে এসেছে। নিশ্চয়ই যারা বাংলাদেশের বিদেশে আছেন, ভালো বিজনেস করছেন অথবা ভালো অবস্থানে, তারা যখন ফিরে এসে আবার তাদের স্ব ইন্ডাস্ট্রিতে এই ধরনের উদ্যোগ নেবেন, আগামীতে নিশ্চয়ই হবে। কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে আমি যেটা বলতে পারি যে আমাদের বুয়েট আছে, কুয়েট আছে, রুয়েট আছে, অনেকগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে। তো যে কোনো একটা ইউনিভার্সিটি কিন্তু হরোলজিক্যাল একটা ডিপার্টমেন্ট করতেই পারে। আর করলে ওই ডিপার্টমেন্ট থেকে যেসব ছেলেমেয়েরা পাশ করে বেরোবে, তারাই আমাদের এই ঘড়ি শিল্পকে আগামীতে নেতৃত্ব দিবে। সো আমরা আশা করি এবং গভর্নমেন্টের কাছে আমরা সুপারিশ করতে পারি যে ঘড়ি ইন্ডাস্ট্রির
অনেক সম্ভাবনা, শুধু লোকালি না, আমাদের মতো দেশে যদি ঘড়ি উৎপাদন হয় এটা আমরা পশ্চিমা বিশ্বে কিন্তু এক্সপোর্ট করার একটা বড় সম্ভাবনা আছে। জি, একটু ইম্পোর্ট প্রসঙ্গে আসি, যে আমরা আপনারা যারা ইম্পোর্ট করছেন শুধু কি চায়না বেস ইম্পোর্ট করছেন, নাকি অন্যান্য ব্র্যান্ডের যে ঘড়িগুলা ইন্টারন্যাশনালি বড় বড় যে ব্র্যান্ড, যেটা 20 লাখ 30 লাখ টাকাও আমরা জানি যে ঘড়ি বিক্রি হয়, এই ধরনের ঘড়িগুলোর সাথে আপনারা যুক্ত আছেন? মানে এইটা মার্কেটটা একটু শুনি, যে ইম্পোর্ট মার্কেটটা কেমন? ধন্যবাদ। বাংলাদেশে মূলত ম্যাক্সিমাম 70-80% ইম্পোর্টটা হয় চায়না থেকে, বাদ বাকি দুবাই আছে, ইন্ডিয়া আছে এবং সুইজারল্যান্ড থেকেও এদেশে ঘড়ি আসে। তো এদেশের যে চাহিদা, এই চাহিদাটা আমাদের দেশের মানুষের জীবন মানের সাথে চাহিদার কারণে এটা ম্যাক্সিমামটাই চায়না থেকে আসে। চায়না তো চিপ অ্যান্ড বেস্ট পলিসির উপরে ওই দেশটা ইকোনমিটা গড়ে তুলছে। তো এখন এই কারণে এখানে চায়না থেকেই বেশি মাল আসে এবং অনেক দামি মাল সুইজারল্যান্ড থেকেও আসে। এখানে সুইজারল্যান্ডের এজেন্টও আছে, রাডুর আছে, সিকুর আছে, এখানে বাংলাদেশে তারা এজেন্ট আছে। তো বাংলাদেশের মার্কেট 18 থেকে 20 কোটি জনসংখ্যার একটা বিশাল মার্কেট আমাদের অলরেডি আছে। সুতরাং এই শিল্পের বিকাশের সম্ভাবনা প্রচুর এবং আগামীতে আমরা যদি আমাদের ঘড়ি সমিতির নেতৃত্ব স্ট্রং হয়, তবে এদেশে আমরা শিল্প গড়ে তুলব ইনশাল্লাহ। এবং জয়নাল ভাই যে বললেন যে এদেশের বিভিন্ন ইউনিভার্সিটি, বিশেষ করে বেসরকারি ইউনিভার্সিটিগুলো যদি হরোলজিক্যাল ইনস্টিটিউট টাইপের ডিপ্লোমা কোর্সও চালু করে, সেখান থেকে যদি ট্রেন্ড হয়ে ছেলেরা যায়, তাহলে তারা কিন্তু বিদেশে হরোলজিক্যাল ইন্ডাস্ট্রিতে জব করতে পারবে। সুইজারল্যান্ড, ইটালি, জার্মানি, জাপান, ওদের প্রচুর সুযোগ আছে। আমরা এই ধরনের বিজ্ঞাপন আসে তাদের এইরকম টেকনিক্যাল লোকের জন্য। তো আমরা এই সাইডটাকেও যদি আমরা এখানে যদি বেসরকারি উদ্যোগে কেউ যদি কোনো ইউনিভার্সিটি যদি ট্রেনিং করে, তারা এই ম্যান পাওয়ারটাকে বিদেশে পাঠাইতে পারে। এগুলির জন্য আমাদেরকে ফোকাস দিতে হবে। বিভিন্ন ইউনিভার্সিটির সাথে আমাদের সমিতিগুলি গিয়ে মিটিং করতে হবে, তাদের বুঝাইতে হবে যে আপনারা, এটা তো হরোলজিক্যাল, এটা বিজ্ঞান তো আজকের না, পৃথিবী সৃষ্টির শুরু থেকেই কিন্তু টাইম ইজ লাইফ, জীবনটাই তো সময়ের উপরে। এটা তো আজকে না, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে সময়ের মূল্য। সুতরাং সময়কে তো আমরা অবহেলা করতে পারবো না। এই জন্য এই জিনিসটি নিয়ে ভাবলে আমি মনে করি যে আমাদের অনেক কিছু আপনি বলছিলেন যে একটা ভালো নেতৃত্ব যদি আসে, যারা আসলে এইটা সরকারের সাথে আলোচনা করতে পারবে, দেন দরবার করতে পারবে, তাহলেই হয়তো এইটা নিয়ে আসলে আপনারা এগোতে পারবেন যারা ব্যবসায়ীরা আছেন। আমরা একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, একটা বিরতি নিয়ে আবার আসি। যে দর্শক, চলছে বিজনেস টাইমস, আলোচনা করছিলাম সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন বাংলাদেশে ঘড়ি শিল্পের বিকাশ হয়নি। এটা নিয়ে আরো আলোচনা করব। বিশেষ করে নেতৃত্বের বিষয়টি আলোচনা উঠে এসেছে এবং আলোচনা এসেছে নীতিগত জায়গায় সরকার কি করতে পারে সেই বিষয়টি আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসের সঙ্গে আছে আমি রিয়াজ তাজান। আমরা আলোচনা করছিলাম সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন বাংলাদেশে ঘড়ি শিল্পের বিকাশ ঘটেনি এই প্রসঙ্গে, এবং আমাদের সাথে আজকে আলোচনার জন্য এখানে আছেন বাংলাদেশ ওয়াচ ইম্পোর্টার্স অ্যাসেম্বল অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম কায়সারুজ্জামান, এবং আমাদের সাথে আছেন জয়নাল আবেদিন, মহাসচিব ব্রাজিল বাংলাদেশ চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজে। আমরা আলোচনা করছিলাম ঘড়ি শিল্প নিয়ে, এবং আমরা বলছিলেন বিশ্ববিদ্যালয়ে এক ধরনের ট্রেনিং এর ব্যবস্থা করা, এই প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম। এবং বারবারই আমরা আলোচনার শুরু থেকে উঠে এসেছে নীতিগত সাপোর্টের বিষয়টি। সরকারের নীতিগত সাপোর্টটা আসলে আপনারা কেমন চাচ্ছেন, কি কেমন হলে আসলে এই জায়গাটায় অন্তত ভালো বিনিয়োগ আমরা পাবো, অন্তত আমরা এগিয়ে যেতে পারবো? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে একজন বড় বিনিয়োগকারী যখন বিনিয়োগ করেন, তখন ওনার কত ইনভেস্টমেন্ট হবে, কতদিন এই ইনভেস্টমেন্টটা ফেরত আসবে, সরকারের কি কি সাপোর্ট পাবে, টেকনোলজিক্যাল বিষয়গুলো ইনশিওর আছে কিনা, ওনার লোকবল আছে কিনা, র মেটেরিয়ালসগুলো, এই অনেকগুলা ফ্যাক্টর অ্যানালাইসিস করে একজন দেশি হোক বা বিদেশি হোক উদ্যোক্তা তার ইনভেস্টমেন্টের সিদ্ধান্তটা নেন। তো সুতরাং আমাদের যেই ঘড়ি শিল্প, এই শিল্পে লোকালি দুই একজন কল্লোল গ্রুপ ইম্পোর্ট করতেছে বা আরও XYZ কিছু ইম্পোর্ট হচ্ছে, কিন্তু এখানে পুরা কারখানা স্থাপন করে ঘড়ি উৎপাদন করা এদিকে যাচ্ছে না। মূলত আমাদের একটা সুনির্দিষ্ট গাইডলাইন
বা নীতিমালা আপনি যেটা বলছেন এটা সরকারের পক্ষ থেকে নাই। আমাদের জাতীয় শিল্পনীতি আছে, জাতীয় শিল্পনীতিতে কোনো একটা স্পেসিফিক প্রোডাক্টকে আইডেন্টিফাই করে বলার সুযোগ নেই, যার জন্য প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা সেক্টরাল নীতিমালা দরকার। যেমন ঘড়ি শিল্পের জন্য বাংলাদেশ ঘড়ি শিল্প নীতিমালা হতে পারে, যেটা আমাদের শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগেই করতে পারে, যেখানে বলা থাকবে যে এই শিল্পটা কি কি সুবিধা পাবে। যেমন বর্তমানে 39% ট্যাক্স আছে এই শিল্পের উপরে। তো আপনি 100 টাকার প্রোডাক্টে যদি 39 টাকা বা 40 টাকা ট্যাক্স দিতে হয়, তারপরে ব্যাংক সুদের বিষয় আছে, ব্যাংকের ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়, তারপরে উদ্যোক্তা তার নিজের প্রফিটের অবস্থা, তাহলে 100 টাকার প্রোডাক্ট এমনিই 160 টাকা 70 টাকা তো প্রোডাকশন কস্টে হয়ে যাচ্ছে। সো এইভাবে ইম্পোর্টেড প্রোডাক্টের সাথে কম্পিটিশনে পারা প্রায় অসম্ভব, যার জন্য আমাদের সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ঘড়ি শিল্পর জন্য যেমন বিশ্ববিদ্যালয় পর্যায়ে দক্ষ লোকবল তৈরি করব, পাশাপাশি ঘড়ি শিল্পের যেসব কাঁচামাল আছে, যেমন চামড়া শিল্প, গ্লাস শিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প, ইলেকট্রিক্যাল শিল্প, এই শিল্প থেকেও ঘড়ি শিল্পের বিভিন্ন উপাদানগুলো তৈরি করে যারা ঘড়ি একটা পূর্ণাঙ্গ ঘড়ি তৈরি করবে এবং এক্সপোর্ট করবে, প্রয়োজনে এক্সপোর্ট ওরিয়েন্টেড করে দিতে পারে। আপনি বলছিলেন একটা নীতিমালার কথা, এবং আপনি বলছেন ট্যাক্স কমানোর কথা, এবং একটা ব্যারিয়ার দেয় যারা এই দেশে শিল্প তৈরি করবে তাদেরকে একটা ব্যারিয়ার দেয়া, তাদেরকে সেফগার্ড দেয়া। এটা তো আসলে একটা শিল্পের বিকাশের জন্য প্রয়োজন। কিন্তু আপনারা যারা ব্যবসায়ীরা আছেন, আপনারা আসলে কতটুকু এই ধরনের নেগোসিয়েশন গুলো করতে পারছেন, এবং গভর্নমেন্টকে যে বোঝাতে হবে সেটা আপনারা কতটুকু করতে পারছেন, এবং রাজস্ব নিয়ে আপনারা এনবিআর সাথে বসেছেন কিনা, তাদের আউটপুটটা কি, কেন এই শিল্প নিয়ে সরকারের এত কনসার্ন নেই বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আমরা এই বিষয়ে আমাদের যে সমিতি আছে ব্যবসায়ীদের স্বার্থ দেখার জন্য, তারা আমাদের যখন গভর্নমেন্টের বাজেটের সময় আসে তখন এনবিআর আমাদের সাথে একটা ফর্মাল আলোচনায় বসে। তখন আমাদের এই সমিতি থেকে যে প্রস্তাবনাগুলি দেওয়া হয় এফবিসিসি এর মাধ্যমে, সেগুলো অনেক সময় দেখা গেছে যে তারা ওগুলিকে টাচই করে না। তো আমি মনে করি যে আমরা যদি সরাসরি এনবিআর এর সাথে এই সমস্ত বিষয়গুলি নিয়ে কথা বলতে পারি, আমাদের যদি নেতৃত্ব ওই ধরনের দক্ষ লোকজন, আপনি তো নিজেও সাধারণ সম্পাদক হিসেবে আছেন, তাহলে আপনারাই তো নেতৃত্ব দিচ্ছেন, এটা নিয়ে আমরা কথা বলি, এবং আমরা সব সময় চাই যাতে আমরা এই যে একটা নীতিমালা নিয়ে, আমি অনেক দিন থেকে এই নীতিমালার উপরে এফবিসিসি সহ এনবিআর এর সাথে এবং আমি বিনিয়োগ বোর্ডের সাথে এই বিষয় নিয়ে কথাবার্তা অনেক সময় বলেছি, কিন্তু তারা এই শিল্পকে সরকার ওরকমভাবে গুরুত্ব নেয় না। তারা মনে করে যে এটার স্কেল কত, এই সমস্ত দিকে আমরা এটাকে তুলে ধরতে পারতেছি না। কিন্তু ইদানিংয়ে এটার স্কেল বড় হচ্ছে, এবং আমরা মনে করি যে এটাকে সরকার যদি ফ্যাসিলিটেট করে, যে কথাটা আমি আগেও বললাম যে নীতিমালার মাধ্যমে যদি ফ্যাসিলিটেট করে, তাহলে বাইরে থেকে ইনভেস্টমেন্টটা আসবে, আর ইনভেস্টমেন্টটা যখন আসবে তখন ইকোনমিতে গ্রোথ আসবে। ইকোনমিতে গ্রোথ আসলে আমাদের একটা তো বিশাল মার্কেট এই দেশের মধ্যে আছে, এবং ইয়াং জেনারেশন যেহেতু এই ঘড়ি, আর আরেকটা জিনিস আমাদেরকে দেখতে হবে, এটা মার্কেটিং। অর্থাৎ ইদানিং কিন্তু ই কমার্স ডেভেলপ হচ্ছে দেশে, তো ঘড়িও কিন্তু ই কমার্সের মধ্যে প্রচুর সেল হচ্ছে। তো ওইখানে যদি একটা ঘড়ির যদি মানসম্মত ঘড়ি, যে ধরনের মানের কথা বললো, সে যদি তার থেকে নিম্নমানের ঘড়ি ওই কোম্পানিগুলি আপনার মার্কেটিং করে, আলটিমেটলি এই ঘড়ির বদনাম হয়। তো এই জিনিসগুলিকেও কিন্তু সমিতির থেকে মনিটরিং করতে হবে, যাতে যে ধরনের ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হবে সেই ধরনের পণ্যই তাকে দিতে হবে। এই জন্য এইগুলি মনিটরিং করার জন্য একটা দক্ষ নেতৃত্বর প্রয়োজন। এই নেতৃত্বটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? দক্ষ নেতৃত্বের কথা বারবার বলছেন, কেমন আসলে এই নেতৃত্ব, যারা এই আপনাদের অনেকগুলো অ্যাসোসিয়েশন আছে আমি যতটুকু জানি ঘড়ি ইয়েতে, সবাই মিলে একসাথে কাজ করবেন নাকি এটা কিভাবে করা? না, আমরা সবাই একই সাথে আছি এবং সবাই মিলে একসাথে কাজ করব। এবং আমি মনে করি যে যারা শিক্ষিত ছেলে পেলে এখন অনেক এই ঘড়ির শিল্পের সাথে জড়িত, তারা সবাই মিলে আমরা যদি দক্ষতার সাথে এই শিল্পকে নিয়ে ভাবি, তাইলে আমরা এই শিল্পের উন্নয়নে বিকাশে অবশ্যই ভূমিকা রাখতে পারবো, এবং এটা কোনো বড় কিছু নয় ইনশাল্লাহ আমরা মনে করি। জি, আমার হাতে আর 1 মিনিট আছে, আপনি যুক্ত করবেন কিনা?
আমার যুক্ত করার একটা বিষয় যে গবেষণা একটা বিষয় যেটা প্রত্যেক ইন্ডাস্ট্রিতে দরকার। ঘড়ি শিল্পের উপরে বিশদ কোনো গবেষণাপত্র আমি আজকে পর্যন্ত আজকে এই অনুষ্ঠানে আসার প্রস্তুতির জন্য করছি, পাওয়া যায় নাই। তো সুতরাং ঘড়ি শিল্প মালিক সমিতি বা ঘড়ি শিল্প ব্যবসায়ী সমিতি যারাই আছেন, ওনাদের প্রথমে উদ্যোগ নিতে হবে যে আমরা এই শিল্পের একটা বিশদ গবেষণা করব, এই শিল্পের কারেন্ট স্ট্যাটাস জানব, সমস্যাগুলো আইডেন্টিফাই করব এবং সমাধানের জন্য সরকারের নির্দিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরের সাথে সুপারিশ করব। জি, অনেকগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। বিশেষ করে আপনারা বলছিলেন নীতিগত সাপোর্টের কথা, আপনারা বলছিলেন যে প্রশিক্ষণের কথা, এখন আর সবশেষ গবেষণার কথা উঠে এসেছে এবং আমার মনে হয় যে সরকারের এই জায়গায় লক্ষ্য করা উচিত, কারণ যেহেতু এটি আসলে কোনোভাবেই নিশ মার্কেট না, কারণ এটা স্টাইলের একটা অংশ এবং ডে বাই ডে এটার প্রযুক্তি এমন চলে আসছে যে মোবাইলের অল্টারনেট আমরা ঘড়িতেও কথা বলতে দেখছি। সো এই জায়গা থেকে আসলে যেমন সরকারের দেখতে হবে, তেমন বড় বড় বিনিয়োগকারীরা বাংলাদেশি যারা আছেন, ইলেকট্রনিক প্রতিষ্ঠান যারা আছেন, তারা এই দিকে নজর দিবেন এবং আপনারা সেই দিন দরবারটা করতে পারবেন, সেটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন ঘড়ি শিল্পের বিকাশ হয়নি। এই বিষয়ে অনেকগুলো বিষয় আজকে আলোচনায় উঠে এসেছে। আগামীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। সেই পর্যন্ত ভালো থাকুন, থাকুন দেশ টিভির সঙ্গে।